বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অ্যাজ অ্যাবাভ সো বিলোর ষষ্ঠ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আগের এপিসোডের শেষে আমি আপনাদেরকে একটা কিতাবের কথা বলেছিলাম। এই কিতাব ষোড়শ শতাব্দীর একজন হিস্পানিক ঐতিহাসিক অর্থাৎ হিস্টোরিয়ান জন রড্রিগেজ লিখেছেন। আর এই কিতাবের নাম হলো দ্য ক্রনিকলস অফ এল কারনেডো। জন যখন এই কিতাব লিখছিলেন তো তখন তিনি এক যুবক ছেলে, যিনি স্পেনের কনকুইস্টাডোরসদের সাথে আমাজনের জঙ্গলে ঘোরার জন্য গিয়েছিলেন। এখন এই কনকুইস্টাডোরসরা কারা ছিল, অথবা স্পেনের লোকগুলো আমাজনের জঙ্গলে কী খুঁজছিল? যদি এখন পর্যন্ত আপনারা আগের এপিসোড না দেখে থাকেন তো সেটা আগে দেখে নেবেন, আর একমাত্র তখনই আপনারা আজকের এই এপিসোড অনেক উত্তম রূপে বুঝতে পারবেন। রড্রিগেজ নিজের কিতাবে একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা লিখেছেন যে তারা আমাজনের জঙ্গলে একজন ব্যক্তিকে বাদশাহীতে অভিষিক্ত হতে দেখেছিল। বাই দ্য ওয়ে, এই সমস্ত ঘটনা আপনাদেরকে এই কারণে শোনাচ্ছে কারণ পরবর্তীতে আপনারা দেখতে পাবেন যে এইসব ঘটনা শোনার পর ফোরাত নদী থেকে বের হওয়া সোনার পাহাড় আপনাদের জন্য বুঝে ওঠা খুব সহজ হয়ে যাবে। এনিহাও তারা লিখছে যে একদিন আমরা ময়েস্কা নামক কবিতার এক বাদশায় পরিণত হওয়ার রীতিরেওয়াজের মধ্যে দেখলাম। আমরা সহ কবিলার সমস্ত মানুষ একটা ঝিলের পাড়ে দাঁড়িয়ে পড়লাম। তারা সবাই নিজ নিজ মাথায় সোনার তাজ পড়েছিল, আর আমাদের চোখের সামনেই বাদশা নিজের শরীরে পেশাই করা সোনার এক পাউডার লাগানো শুরু করলো। আর সে নিজের ওপর এত পরিমাণ সোনার পাউডার লাগাচ্ছিল যেন তা সোনা নয় বরং লবণ। আমরা আমাদের সারা জীবনে কখনো এতটা সুন্দর দৃশ্য দেখিনি। এরপর সেই ব্যক্তি অর্থাৎ রাজা সলিড সোনার তৈরি এক নৌকায় বসে ঝিলের পানিতে নেমে পড়ল। আর পাড়ে দাঁড়িয়ে থাকা লোকেরা জমুর্দ, ইয়াকুত, মূল্যবান পাথর আর সোনার টুকরো পানিতে ছোঁড়া শুরু করে দিল। আর তাদের কাছে সম্পদের এতটা পরিমাণ জমানো ছিল যে তারা ছুঁড়েই যাচ্ছিল আর সম্পদ শেষ হওয়ার নামই নিচ্ছিল না। আর আমরা অবাক আশ্চর্য হয়ে দাঁড়িয়ে এই সমস্ত দৃশ্য দেখেই যাচ্ছিলাম। এই উদযাপনের পর যখন সেই ব্যক্তি সেই ঝিল থেকে বের হলো তখন অফিসিয়ালি সে তাদের রাজা ডিক্লেয়ার হয়ে গিয়েছিল। আর তখন স্প্যানিশ লোকেরা সেই রাজার নাম রাখলো এল ডোরাডো, অর্থাৎ দ্য গোল্ডেন ওয়ান। সেই বাদশা আর সোনায় ভরা জঙ্গলের কাহিনী স্পেনীয়দের মুখে মুখে অতি দ্রুত ছড়িয়ে পড়ল। আর তখন অনেক স্প্যানিশ কনকুইস্টাডোর্স সোনার খোঁজে সেই জঙ্গলের দিকে মুখ করলো, যাতে করে সেই ঝিলটাকে খুঁজে বের করতে পারে যেখানে টন টন সোনা তারা ছুঁড়ে ফেলেছিল। আর শেষ পর্যন্ত 1537-এ অন্য এক কনকুইস্টাডোর হার্নান প্যারিজ সেই ঝিলকে বের করেই ফেলল। আর এখন সোনার সাথে সেই মানুষগুলোর ভালোবাসা দেখুন যে ঝিলটা মিলতেই তারা ডাব্বা আর বালতি দিয়ে ঝিলের পানি বের করা শুরু করলো। আর আশ্চর্যের কথা হলো যে তারা 3 কোটি পাকিস্তানি টাকার সমপরিমাণ সোনা বের করতে সক্ষম হয়ে গেল, কিন্তু ডাব্বা আর বালতি সোনা ছাড়া ঝিল থেকে খালি বের হয়ে আসছিল না। আর তাই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একদিন তারা হাল ছেড়ে দিল। কিন্তু 50 বছর পর আরও একবার কেউ একজন সেই খাজানা খুঁজে বের করার প্রচেষ্টা করলো। আরও এক স্প্যানিশ কনকুইস্টাডোর যে ডাব্বা আর বালতির পরিবর্তে ঝিলের চারদিকে সে একটা খন্দক খনন করালো। আর এই টেকনিকে বাস্তবিক পক্ষেই ঝিলের পানি 20 মিটার কমে গেল, কারণ সেই পানি খন্দকে লিক করে গেল। আর আরও একবার সেই লোকগুলো সোনা আর মূল্যবান পাথর দিয়ে তৈরি অর্নামেন্টস পেতে শুরু করলো, যেগুলোকে তারা বের করেই চললো। কিন্তু তাদের লালসা এতটাই বেড়ে গেল যে তারা খন্দকটাকে আরও গভীর করা শুরু করলো, এতটাই যে শেষ পর্যন্ত সেই খন্দকটাই তাদের ওপর কোলাপস করে গেল। আর সেই সময় ডিগিং সাইটে কাজ করেনেওয়ালা কমপক্ষে 100 জন মজদুর খন্দকের কাদায় চাপা পড়ে মারা পড়ল। আর যে শ্রমিকগুলো বেঁচে গেল তারা আর কাজ করতে স্পষ্টরূপে অস্বীকার করল। কিন্তু ততদিন পর্যন্ত তারা আজকের হিসাবে 29 বিলিয়ন পাকিস্তানি টাকার সোনা ঝিল থেকে বের করে ফেলেছিল। তারপর 2 বছরের নিস্তব্ধতা, আর 1898-এ আবারও কেউ একজন নিজের তকদির ফেরানোর চেষ্টা করল। কিন্তু ততদিনে টেকনোলজি যথেষ্ট উন্নতি করে ফেলেছিল, ইন্ডাস্ট্রিয়াল এজ শুরু হয়ে গিয়েছিল। তখন আর ডাব্বা, বালতি আর খন্দকের জমানা বাকি নেই। আর তাই এইবার এক ব্রিটিশ এক্সপ্লোরার মিস্টার হার্টলি নওয়েলস এই ঝিলে এলো। আর এইবার সেই ঝিলকে খালি করার জন্য এক খুবই অ্যাগ্রেসিভ উপায় স্থির করলো।
মিস্টার হার্টলি নোয়েলস গোটা ঝিলটাকে ড্রেন করার কথা ভাবলো আর নিজের হেভি ডিউটি এক্সকাভেটর দিয়ে ঝিলের নিচে বড় বড় সুড়ঙ্গ খনন করালো, আর যার ফলে বাস্তবিক পক্ষেই গোটা ঝিলটার পানি সম্পূর্ণরূপে ড্রেন হয়ে গেল আর পড়ে রইল ঝিলের 4 ফুট মোটা কাদার একটা লেয়ার। আর এটাই মিস্টার নাওলসের জন্য এক দুর্ভাগ্যে পরিণত হলো, কারণ কাদায় কাজ করা অতটা সহজ নয়। মোটা কাদায় ভয়ানক রূপে পরিশ্রম করার পর অতি অল্প পরিমাণ সোনাই তারা বের করতে পারলো, আর তারপর ক্লান্ত হয়ে তারা কাদা শুকিয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকলো। কিন্তু সেটাও ছিল আরও এক ভুল ডিসিশন। মিস্টার নাওলসের অপেক্ষা আবারও তার আরও এক দুর্ভাগ্যে পরিণত হলো, কারণ শুকিয়ে গিয়ে সেই কাদা সিমেন্টের মতো শক্ত হয়ে গিয়েছিল আর তাতে খনন করা অসম্ভব হয়ে গিয়েছিল। আর এই পয়েন্ট পর্যন্ত এসে মিস্টার নাওয়েলস এতটা টাকা ইনভেস্ট করে ফেলেছিলেন যে তার কোম্পানি ব্যাংক্রাফট হয়ে গেল। আর শেষ পর্যন্ত 1929-এ কলম্বিয়া সেই ঝিল অর্থাৎ লেক গুয়াটাভিটাতে সমস্ত প্রকারের সিওয়েজ অপারেশন নিষিদ্ধ করে দিল। আর আজ এই ঝিলেতে কোনো মানুষের যাওয়াও নিষিদ্ধ। কিন্তু আপনারা কি জানেন এই ঝিল থেকে পাহাড় পরিমাণ সোনা যা ইউরোপিয়ানসরা বের করেছিল, সেই সব সোনা কোথায় গেল? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আপনাদেরকে আমাজনের জঙ্গল থেকে 1 মিনিটের জন্য বের করে বেলজিয়ামের শহর এন্টওয়ার্পে নিয়ে যেতে চাই, যেখানে ভেনিসের একজন ব্যবসায়ী নিজের ডায়েরিতে 15শ শতাব্দীর এন্টওয়ার্পের সচক্ষে দেখা এক অবস্থার বর্ণনা করছেন। তিনি লিখছেন যে এন্টওয়ার্পে প্রত্যেক দিন শত শত জাহাজ, হাজার হাজার কার্টস প্রবেশ করতে দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলোতে চাইনার কাগজ আর পোর্সেলিন ছাড়াও আমাজনের জঙ্গল থেকে আনা হাজার হাজার টন সোনা, চাঁদি আর মূল্যবান পাথরে পূর্ণ হয়ে আছে। অ্যান্টওয়ার্প শহর, সেই ব্যবসায়ী লিখছেন, এই মুহূর্তে দুনিয়ার ইকোনমিক কেন্দ্র আর ইউরোপের সবচেয়ে ধনী শহরে পরিণত হয়েছে। আর যদি সত্য কথা বলতে হয় তো ভেনিসের সেই ব্যবসায়ী অ্যান্টওয়ার্পের আসল সম্পদের 1%ও দেখেনি। আমার রিসার্চ ওয়ার্কের সময় আমি পঞ্চদশ আর ষোড়শ শতাব্দীর কিছু ইউরোপিয়ান ডকুমেন্টস স্টাডি করেছিলাম, আর একটা রাফ ক্যালকুলেশনের পর আমি এতটুকু বলতে পারি যে সে সময় স্পেন আমাজনের জঙ্গল থেকে পাকিস্তানি টাকার হিসাবে 563,000 ট্রিলিয়ন টাকার সোনা, রূপা, মতি, ইয়াকুত আর জমুর্দ ইউরোপ ট্রান্সফার করেছিল। আর এই ছিল সেই সম্পদ যা স্পেনকে দুনিয়ার সবচেয়ে ধনী আর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করলো। আমার রিসার্চের সময় আমি 1603-তে লিখিত এক ডায়েরিও পড়েছিলাম, যা ফ্রান্সের এক ট্রাভেলার লিখেছিল। আর সে লিখছে যে স্পেনে সমস্ত কিছুর মূল্য আছে, শুধুমাত্র সোনা আর রূপা ছাড়া। এই দেশে এতটা সোনা এসে গিয়েছে যে তার তুলনায় খাদ্য মূল্যবান মনে হতে শুরু করেছে। দেশে এতটা সম্পদ এসে গিয়েছে যে মনে হচ্ছে স্পেন অতি শীঘ্র ব্যাংক্রাফট হয়ে যাবে। আর এরূপটাই হলো, স্পেন ব্যাংক্রাফট হয়ে গেল, আর আরও একবার ইউরোপে ভয়ানক লড়াই শুরু হয়ে গেল। আপনারা দেখছেন সোনার জন্য দুনিয়া কত প্রকারের লড়াই লড়েছে। আমরা এটা তো বলতে পারি যে দুনিয়াতে প্রচুর পরিমাণে সোনা মজুদ রয়েছে, কিন্তু যখনই কোনো স্থানে মানুষ সোনার সৌগন্ধ পেয়েছে তখনই সেখানে তার জন্য লড়াই শুরু হয়ে গিয়েছে। আর এইবার সেই লড়াই ফোরাত নদীতে এসে পৌঁছে যাবে। এমন এক ভয়ানক যুদ্ধ যাতে 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা পড়বে। আর কিভাবে? আমি আপনাদেরকে আরও কিছু রিয়েল লাইফ এক্সাম্পলস দিয়ে দিচ্ছি। 1850 সালের কথা, যখন সাউথ আফ্রিকাতে 2 ভাই বসবাস করত। এক ভাইয়ের নাম ছিল আর্নল্ড নেপিয়ার আর অপর ভাইয়ের নাম ছিল জোহানাস নেপিয়ার। এই 2 ভাই সাউথ আফ্রিকাতে নিজেদের এক ফার্মে ফার্মিং করত, কিন্তু একদিন তাদের ফার্মের জমি থেকে হিরে বের হয়ে এলো। এই ঘটনার পর ব্রিটিশ শাসক তাদের ওপর নিজ জমি বিক্রয় করার জন্য চাপ দেওয়া শুরু করলো। আর একদিন শেষ পর্যন্ত তাদেরকে সেই জমি বিক্রয় করতেই হলো। আর প্রথম দিকে সেই ফার্ম থেকে অতি সাধারণ হিরে বের হতে শুরু করলো, কিন্তু একদিন সেখান থেকে 83 ক্যারেটের খুব বড় একটা হিরে বের হয়ে এলো, যার নাম হলো দ্য স্টার অফ সাউথ আফ্রিকা। আর জানতে পারা গেল এই ফার্মের জমির নিচে হীরের পুরো একটা খনি রয়েছে। আর এই ছিল সেই সময় যখন সেই জমির ওপর বড় বড় লোকেদের দৃষ্টি পড়ে গেল। আর এক ইহুদি পরিবার, যাদের নাম নিশ্চিতরূপেই আপনারা শুনেছেন, দ্য রথফিল্ড ফ্যামিলি, তারা হীরের নতুন আবিষ্কৃত এই খনির ওপর হীরে ডিল করার এক খুব বড় কোম্পানি তৈরি করলো, দ্য ডিবিয়ার্স ভাইদের নামে। হীরের দুনিয়ার এক কার্টেল, একটা সিন্ডিকেট, এতটা শক্তিশালী একটা সংস্থা, এতটা ক্ষমতাধর এক কোম্পানি যে কেউ তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখতো না।
আর মাত্র 40 বছর পর এই অবস্থা হলো যে সারা দুনিয়ার 90% হিরে ডিভিয়ার্স কোম্পানির হাতে। কিন্তু যে হিরেগুলোর বিষয়ে আমি আপনাদেরকে বিশেষভাবে বলতে চাই সেগুলো আমরা খুবই এক স্পেশাল নামে চিনি, দ্য ব্লাড ডায়মন্ডস, রক্তাক্ত হিরে। এমন সব হিরে যেগুলোকে জমিন থেকে বের করার পিছনে রক্তপাতের এক লম্বা কাহিনী তৈরি হয়। ব্লাড ডায়মন্ডসের সর্বপ্রথম এক্সাম্পল আফ্রিকার এক দেশ, দ্য আইভরি কোস্ট। এর নাম আইভরি কোস্ট এজন্য হয়েছে যে সে দেশের উপকূলে হাতির দাঁত বিক্রি হতো। 1999-এ আইভরি কোস্টে হীরের আবিষ্কার হয়ে গেল, আর তারপর থেকে শুরু করে আজ পর্যন্ত অর্থাৎ 25টা বছর হয়ে গিয়েছে যে সেই দেশ কখনো স্টেবল হতেই পারল না, অথবা এটা বলুন যে তাকে স্টেবল হতেই দেওয়া হয়নি। বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিজ সেখানকার সরকারকেই ফেলে দিল, আর আইভরি কোস্ট আর লাইবেরিয়া হীরের স্মাগলিংয়ের এক গড়ে পরিণত হয়ে রয়ে গেল। ব্লাড ডায়মন্ডসের দ্বিতীয় এক্সাম্পল আফ্রিকার আরও এক দেশ, সিয়েরা লিওন, যেখানে হীরের বড় বড় খনি আবিষ্কৃত হলো। আর যে মুহূর্তে হীরের খনি আবিষ্কৃত হলো সেই মুহূর্তে সেখানে একটা সংগঠনকে সামনে আগিয়ে আনা হলো, RUF, রিভলিউশনারি ইউনাইটেড ফ্রন্ট, সরকারের বিরুদ্ধে দাঁড় করানো এক বিদ্রোহী গ্রুপ। আর শুরুতে এই গ্রুপের লোকেরা বলতো যে আমরা তো শুধুমাত্র ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু পরবর্তীতে জানতে পারা গেল যে যে ব্যক্তি ভোট দিতে যায় তারা তাদের পাটাই কেটে দেয়। আর নিজেদের সংগঠনকে ফান্ড করার জন্য তারা কী করলো, সিয়েরা লিওনের হীরের খনিগুলোকে কবজা করা শুরু করলো। আর ন্যাশনাল জিওগ্রাফিকের নিউজ অনুযায়ী হীরের এই পাহাড়গুলোতে সংঘটিত হওয়া লড়াইয়ে স্রেফ 3 বছরে আফ্রিকাতে 40 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। আর আপনারা কি জানেন, কিছু এরিয়া এমনও ছিল যেখানে প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ডাজ দ্যাট রিং এ বেল টু ইউ? ইয়ার 1999-এ ইউনাইটেড নেশনসে একটা কেস চলেছিল যে অ্যাঙ্গোলার এক উগ্রপন্থী সংগঠন ইউনিটার মেম্বারেরা হীরের পরিবর্তে অস্ত্র ক্রয় করছে। আর আপনারা জানেন সেই হিরোগুলোকে কে ক্রয় করে ইউনিটাকে অস্ত্র দিচ্ছিল? দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মাল্টিন্যাশনাল কোম্পানি ডিভিয়ার্স। আপনারা কিছু নোটিস করলেন যে আফ্রিকার এই দেশগুলোতে আইভরি কোস্ট, অ্যাঙ্গোলা, লাইবেরিয়া, সিয়েরা লিওন, ওখানে যখন হীরের পাহাড় বের হয়েছিল তো তখন সেখানে থাকা মানুষগুলো হীরে নিয়ে লড়াই করেনি, বরং সেই পাহাড়গুলোর জন্য লড়াই করার জন্য মাল্টি ন্যাশনাল কোম্পানিজ এসেছিল। অন্য সব দেশের কর্পোরেশনসগুলো সম্পদের এই পাহাড়গুলোকে লুট করার জন্য এসেছিল, এমনভাবে যে কখনো কখনো 100 জনের মধ্যে 99 জনকে মেরে দিয়েছিল। আর এখন আপনারা এই হাদিসের অর্থ বুঝতে পারছেন যে অতি শীঘ্র ফোরাত থেকে সোনার এক পাহাড় বের হবে, অ্যাকচুয়াল ফিজিক্যাল সোনার এক পাহাড়। আর যখন লোকেরা তার খবর শুনতে পাবে, অর্থাৎ বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলো তার খবর পেয়ে যাবে, তো তার দিকে চলতে শুরু করবে। আর যারা সেই পাহাড়ের কাছে মজুদ থাকবে, অর্থাৎ ফোরাতের কাছে বসবাসকারী সেখানকার লোকালস, তো তাদের সাথে এই কর্পোরেট কোম্পানিজগুলো এত বড় বড় সব লড়াই লড়বে। তো সেই সময়কার কতলে আম ম্যাসাকার হয়তো আফ্রিকার থেকেও 1000 গুণ বেশি ভয়ানক হবে। এই জন্যই আমি আপনাদেরকে হার্নান কোর্টেজের কাহিনী শুনিয়েছিলাম যে সোনার শহরের নাম শুনে, শুধুমাত্র নামটুকু শুনে গোটা অ্যাজটেক সাম্রাজ্যটাকে সে হত্যা করে দিয়েছিল। এই সব ঘটনা শুনিয়ে আমি আপনাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পলস দিচ্ছিলাম যে এরূপটা দুনিয়াতে আগেও হয়ে গিয়েছে, হয়েই চলেছে, আর আগামীতে আবারও হবে। তফাৎ শুধুমাত্র এতটুকু, এইবার যেটা ঘটবে তা 1000 গুণ বেশি কঠিন রূপে ঘটবে। কিন্তু আমাদের জন্য হুকুম স্পষ্ট যে দেখো, তোমাদের মধ্যে যে সেখানে প্রেজেন্ট থাকবে সে সেই পাহাড় থেকে কিছুই না গ্রহণ করে। আর সেই পাহাড় দরিয়া থেকে কিভাবে বের হবে, এই বিষয়টা আমি আপনাদেরকে এখন চ্যাপ্টারের এই অংশে বলবো। যখনই আমরা কল্পনা করি যে ফোরাত নদী থেকে সোনার একটা পাহাড় বের হবে, তখন আমাদের মনে কোন ইমেজ তৈরি হয়? আমি বহু মানুষকেই প্রশ্ন করেছি, আর একটা উত্তর আমি খুব বেশি কমন দেখতে পেয়েছি, আর তা হলো এমনটা হয়তো হবে যে নদী মাঝখান থেকে ফেটে যাবে আর সেখান থেকে সোনার এক পাহাড় জাহির হবে। হতে পারে যে ঠিক এরূপটাই ঘটবে, কিন্তু আমার কাছে একটা থিওরি আরও আছে। যদি আমি আপনাদেরকে এমন এক নদীর কথা বলি যে যার নিচে এই মুহূর্তেও সম্পদের এক পাহাড় দাফন আছে, তাহলে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা, ইন্ডিয়ার 2 রাজ্য, এই এরিয়া কোনো এক জমানায় গোলকোন্ডা সাম্রাজ্য বলে পরিচিত ছিল। মার্কো পোলো, প্লিনি আর মোহাম্মদ আল ইদ্রিসের মতো বড় বড় ঐতিহাসিকদের ইনফরমেশন থেকে জানতে পারা যায়
যে 17th সেঞ্চুরি পর্যন্ত সারা দুনিয়াতে গোলকোন্ডা ছিল সেই একমাত্র স্থান যেখান থেকে হিরে বের হয়ে আসছিল। আর যখন গোলকোন্ডার হীরের খনিগুলো চূড়ান্ত রূপে ব্যস্ত ছিল, তখন ওখানে 38টা হীরের খনি অ্যাক্টিভেট ছিল। 38 মাইন্স, যেগুলোর মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে বিখ্যাত খনি কোল্লুর ডায়মন্ড মাইন। এত বড় একটা খনি যে সেখানে একসাথে 66,000 মানুষ কাজ করছিল। গোলকোন্ডার খনিগুলো থেকে ইতিহাসে বড় বড় আর বিখ্যাত হিরে বের হয়ে এসেছে, যেগুলো সবসময় টাইপ 2A গ্রেডের হিরে, অর্থাৎ সাধারণ ভাষায় খুবই এলিট ক্লাসের হিরে, যেগুলো সারা দুনিয়াতে স্রেফ 1 অথবা 2% পাওয়া যায়। আর আজ আমরা এই হিরেগুলোকে গোলকোন্ডা ডায়মন্ডস বলি। আর আমার দৃঢ় বিশ্বাস যে এগুলোর মধ্যে কিছু হীরের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। ফর এক্সাম্পল, কোহিনুর হিরে, যা রয়েছে ইংল্যান্ডে। তারপর দুনিয়ার কুখ্যাত হোপ ডায়মন্ড, যার বিষয়ে এটা বলা হয় যে এটা একটা বদদুয়াগ্রস্ত হিরে, যেটা যার কাছেই যাক না কেন তার জান নিয়েই ছাড়ে। আর এই মুহূর্তে তা রয়েছে আমেরিকার এক মিউজিয়ামে। তারপর দরিয়ায়ে নূর, যা এই মুহূর্তে রয়েছে ইরানে, সবুজ রঙের এক খুবই বড় হিরে, যা এই মুহূর্তে জার্মানিতে আছে। ওরলফ নামক খুবই সুন্দর এক হিরে, যা এই মুহূর্তে রাশিয়াতে আছে। কিন্তু এটা ছাড়াও 5টা বড় হিরে, নিজাম, জেকব, আকবর বাদশা, দ্য গ্রেট মুঘল আর দ্য ফ্লোরেন্টিন ইয়েলো, যেগুলো ইতিহাসের বড় বড় হিরে, কিন্তু কেউ জানে না আজ সেগুলো কোথায়, কার কাছে আছে। আর সেগুলোর সবকটাই কোল্লুর ডায়মন্ড মাইন থেকেই বের হয়েছিল। এমন একটা সময় এলো যখন কোল্লুর ডায়মন্ড মাইনে 66,000 মানুষ কাজ করছিল, পুরুষ, মহিলা আর বাচ্চা। পুরুষরা জমিনের নিচে অ্যাকচুয়াল মাইনে কাজ করত, আর সেখানে মহিলা আর ছোটরা জমিনের উপরে কাজ করত। আর বৃষ্টির পর প্রায়শই এমনটা হতো, খনির কোনো একটা অংশ কোলাপস করে যেত, আর পুরুষ শ্রমিকরা খনির নিচেই দাফন হয়ে যেত। কিন্তু 19বিংশ শতাব্দীতে একটা ঘটনা ঘটল। ধীরে ধীরে কোল্লুর মাইনকে নদী দখল করে নিল, আর আস্তে আস্তে এই স্থান 50 ফুট গভীর পানির নিচে চলে গেল। আর আজ এই স্থানকে রিকভার করার জন্য বিশাল বড় ফান্ডিং আর রিসোর্সের প্রয়োজন। কিন্তু তারপরেও কোনো প্রকার গ্যারেন্টি নেই যে কোল্লুর মাইনকে সফলভাবে রিকভার করা যাবে কি না। কারণ মনে আছে মিস্টার হার্টলি নোয়েলসের সাথে কি ঘটেছিল? সে ঝিলের পানিকে তো ড্রেন করে ফেলেছিল, কিন্তু শুকনো কাদা তাকে নিচে যেতে বাধা দিয়েছিল। আপনারা কিছু নোটিস করছেন? আমরা জানি যে আজও ইন্ডিয়ার সেই নদীর নিচে দুনিয়ার বড় বড় হীরের এক পাহাড় দাফন হয়ে থাকতে পারে, সম্পদের পাহাড় দাফন হয়ে থাকতে পারে, কিন্তু আমরা সে বিষয়ে কিছুই করতে পারছি না। উই আর আনএবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট। আর এখন হাদিসের শব্দগুলোর দিকে একটু খেয়াল করুন, যে ফোরাত নিজ স্থান থেকে সরে যাবে, আর তার নিচে থেকে সোনার এক পাহাড় প্রকাশ পাবে। আর তারপর যার কথা শুনতেই লোকেরা তার দিকে চলতে শুরু করবে, আর এক বিশাল বড় রক্তাক্ত লড়াই হবে। ফোরাতের নিচে তার কোনো এক স্থানে অলরেডি সোনার কোনো বিশাল বড় খনি, কোনো বিশাল বড় খাজানা, কোনো বিশাল বড় পাহাড় দাফন হয়ে থাকতে পারে। কোথায় এটা আমরা জানি না, কিন্তু একদিন ফোরাত নিজের রাস্তা পরিবর্তন করবে, আর তখন দরিয়া সরে যাওয়ার পর তার নিচে থেকে সেই আজিমুসান খাজানা প্রকাশ পাবে। আর তারপর যেটাকে দখল করার এক রক্তাক্ত লড়াই শুরু হয়ে যাবে। কিন্তু এই খাজানাকে নিয়ে লড়াই সংক্রান্ত আমি তো এখনও শুধুমাত্র কয়েকটা ঘটনা শুনিয়েছি, কিন্তু এই সব ঘটনার মধ্যে এখন আমি একটা নতুন অ্যাঙ্গেল সামিল করতে চাই। সেই ক্রিস্টালগুলোর কাহিনী যেগুলো জান্নাতে মজুদ আছে, সেই সব মূল্যবান পাথর যেগুলো দিয়ে জান্নাতের সব মহল তৈরি করা হয়েছে, ইয়াকুত, জমুর্দ, মতি আর নীলম। প্রাচীন রোমান সাম্রাজ্যে একজন ঐতিহাসিক বাস করত, যাকে আজ দুনিয়া প্লিনি দ্য এল্ডার নামে জানে। প্লিনি 37 ভলিউমসের এক বিশাল বড় কিতাব লিখেছিল, যার মধ্যে সমস্ত প্রকারের ন্যাচারাল সায়েন্সের কথা লিখিত আছে, যেমন আসমানে দেখতে পাওয়া সমস্ত ঘটনা, সাইকোলজির কথা, সমস্ত প্রকারের রাজনৈতিক আর ধর্মীয় ফিলোসফির কথা, ইত্যাদি ইত্যাদি। এতে কোনো সন্দেহ নেই যে এই কিতাব প্লিনির এক বিশাল বড় প্রজেক্ট। কিন্তু এই কিতাবের শেষ 2 অংশ, অর্থাৎ 36 আর 37 কিতাবে প্লিনি সেই সমস্ত ক্রিস্টালসের কথা লিখেছে যেগুলো মানুষ ব্যবহার করে। আর এটাও লিখেছে যে লোকেরা ক্রিস্টালসকে অন্য কোনো এক জগতের পাথর বলে মনে করত, জান্নাতের পাথর। ইসলামিক অ্যাকাউন্টসে ক্রিস্টালের কতটা মূল্য আছে, আগের এপিসোডসগুলোতে আমি বেশ কিছু আয়াত আর বেশ কিছু হাদিস দেখিয়েছি, যেগুলোতে এই ক্রিস্টালসের উল্লেখ আছে। আর সেগুলোর মধ্যে একটা ক্রিস্টাল হলো ইয়াকুত, যাকে ইংলিশে রুবি বলে।
রুবি ল্যাটিন শব্দ রুবের থেকে বের হয়েছে, আর তার অর্থ হলো দ্য ডার্কেস্ট রেড, লালের সবচেয়ে গভীর শেড। আগের এপিসোডসে আমি আপনাদেরকে 9টা হাদিস বলেছিলাম, যেগুলোতে স্থানে স্থানে জান্নাতে ইয়াকুতের উল্লেখ আছে, আর তারপর বাইবেলেও বেশ কিছু স্থানে ইয়াকুতের উল্লেখ আছে। আর হিন্দুরা তো ইয়াকুতকে এতটা পবিত্র মনে করত যে কোনো জামানায় যখন তারা কোনো ইমারত তৈরি করত, তো তার ভিতে প্রায়শই তারা একটা ইয়াকুত রেখে দিত। কিন্তু যে স্থানে আপনারা স্পেশালি ইয়াকুতের উল্লেখ পাবেন তা হলো দুনিয়ার বাদশাদের ইতিহাস। আর বাদশাদের ইয়াকুত আপনারা পাবেন বাদশাদের মাথায় রাখা তাজে। আজ এই মুহূর্তে ইংল্যান্ডের রয়্যাল ফ্যামিলির একটা তাজ ইম্পেরিয়াল স্টেট ক্রাউনে খুবই বড় সুন্দর 70 ক্যারেটের এক ইয়াকুত লাগানো আছে, যেটাকে ভালোবেসে দ্য ব্ল্যাক প্রিন্সেস রুবি বলে। কিন্তু দি ব্ল্যাক প্রিন্সেস রুবি দুনিয়ার সবচেয়ে সুন্দর রুবি নয়। কিন্তু একটা প্রশ্ন তো এটাও যে আপনারা সৌন্দর্যকে ডিফাইন কিভাবে করেন? হাউ ডু নো যে কোনো ইয়াকুত সুন্দর নাকি না? যখনই কোনো ক্রিস্টাল বা কোনো মূল্যবান পাথরের সৌন্দর্যকে ডিফাইন করতে হয়, তখন তার 4টে বিষয় দেখা হয়: ক্রিস্টালের রং, তার ক্লারিটি অর্থাৎ তাতে কোনো দাগ আছে কি না, তার কাট অর্থাৎ শেপ, আর তার ওজন অর্থাৎ তাতে কত ক্যারেটস আছে। এই মুহূর্তে যে ইয়াকুতটাকে দুনিয়ার সবচেয়ে সুন্দর ইয়াকুত বলে মনে করা হয়, তা কোনো এক জমানায় মিয়ানমার থেকে খনন করে বের করা হয়েছিল, আর তার নাম মৌলানা রুমির এক কবিতার নামে রাখা হয়েছিল, দি সানরাইজ রুবি। এক খুবই রেয়ার ইয়াকুত, যে যার সাইজ পারফেক্ট, যার রং খুবই গভীর লাল আর সুন্দর। যে ইয়াকুতের বিষয়ে জুরিখের এক ল্যাবরেটরি গবলিন জেম ল্যাব নিজের রিপোর্টে বলেছিল যে সম্ভবত এটা দুনিয়ার সবচেয়ে রেয়ার ইয়াকুত, কারণ এর মধ্যে পারফেকশনের সমস্ত বিশেষত্ব মজুদ আছে। আর এটাকে সুইজারল্যান্ডের সুইস জেমোলজিক্যাল ইনস্টিটিউট একটা টাইটেল দিয়েছিল, প্রকৃতির সবচেয়ে সুন্দর ট্রেজার। দ্য সানরাইজ রুবির বিষয়ে একবার দুনিয়ার সবচেয়ে বড় জেমস ডিলার্স সোথবি ইন্টারন্যাশনাল জুয়েলারি ডিভিশনের গ্লোবাল চেয়ারম্যান বলেছিলেন যে আমি আমার ক্যারিয়ারের 40 বছরে আজ পর্যন্ত এই প্রকারের ইয়াকুত কখনো দেখিনি। আমি আপনাদেরকে একটা মজার কথাও বলি, যে এই ছোট্ট ইয়াকুতের সোথবির কর্তারা একবার নিলাম করিয়েছিল। আমি আপনাদেরকে বলেছিলাম যে সোথবি জেমসের দুনিয়ায় সবচেয়ে বড় ডিলার্স। এই অকশন সুইজারল্যান্ডের জেনিভাতে হয়েছিল, আর স্রেফ 7 মিনিটের মধ্যে কেউ একজন টেলিফোন করে $30 মিলিয়ন নিজে অজ্ঞাত থেকে দ্য সানরাইজ রুবিকে ক্রয় করে নিয়েছিল। এই একই ক্রিস্টাল ইয়াকুতের একটা ভেরিয়েশন হলো নীলম, যাকে আমরা ইংরেজিতে স্যাফায়ার বলি। যে ক্রিস্টালস থেকে ইয়াকুত তৈরি হয়, সেই একই ক্রিস্টালস থেকে নীলমও তৈরি হয়। পার্থক্য শুধুমাত্র রঙের হয়ে থাকে, আর এই জন্য প্রায়শই নীলম সেখানেই পাবেন যেখানে ইয়াকুত পাওয়া যায়। কিন্তু জমুর্দ একটু ভিন্ন হয়ে থাকে, এটা সম্পূর্ণ ভিন্ন এক ক্রিস্টালসে তৈরি হয়। আর যে ক্রিস্টালসে সিদরাতুল মুনতাহা হঠাৎ করেই ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল গভীর সবুজ রঙের জমুর্দ, সেই ক্রিস্টালসগুলোর মধ্যে একটা। আর জান্নাতে থাকা প্রাসাদগুলোতে ইয়াকুতের সাথে সাথে জমুর্দ লাগানো থাকবে। যখন হার্নান কোর্টেজ সাউথ আমেরিকা থেকে স্পেন ফিরে গিয়েছিল, তখন সে নিজের সাথে এক বিশাল বড় ট্রেজারও নিয়ে গিয়েছিল, যাতে ছিল শুধুমাত্র ডার্ক গ্রিন জমুর্দ। আর সেগুলোর মধ্যে সবচেয়ে বড় জমুর্দের ওপর কোর্টেজ বাইবেলের এক আয়াতও লিখিয়েছিল, ইয়াহইয়া আলাইহিসসালামের ইনোসেন্সের উল্লেখ। কিন্তু ক্রিস্টালসের যে ভ্যারাইটির বিষয়ে আমি বিশেষ করে আপনাদেরকে বলতে চাইছিলাম, তা আসলে মতি। মুক্তোর বিষয়ে আপনারা কি জানেন? কোরআনে, হাদিসে আর বাদশাদের ট্রেজারে সবচেয়ে বেশি উল্লেখ হয়তো আপনারা মতিরই পাবেন। আর আমার স্টাডি অনুযায়ী কোরআনে মতির উল্লেখ 3 ভাবে এসেছে। প্রথম প্রকার লিটারাল স্টাইলে, অর্থাৎ বাস্তবিক পক্ষেই অ্যাকচুয়াল ফিজিক্যাল মতি। দ্বিতীয় প্রকার অ্যালিগরিক্যাল স্টাইলে, তুলনামূলক অর্থাৎ মতির সাথে তুলনা করা। কিন্তু মতির তৃতীয় উল্লেখ এই স্টাইলে হয়েছে যে তা লিটারালও হতে পারে আর অ্যালিগরিক্যালও। লিটারাল স্টাইলে কোরআনে মতির উল্লেখ তো খুবই স্পষ্ট, যেমন সূরা হজ আর ফাতির, যেখানে জান্নাতের দিকে সোনার বালা আর মতি পড়ানোর কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু কিছু স্থানে মতির উল্লেখ অ্যালিগরিক্যাল স্টাইলেও হয়েছে, যেমন সূরা তুরে জান্নাতের দিকে সেবা করা কিশোরেরা তারা এমন হবে যেন সযত্নে লুকিয়ে রাখা মতি। তারপর সূরা আল ওয়াকিয়ার সেই আয়াত যেখানে বড় বড় চক্ষু বিশিষ্ট হুরের উল্লেখ রয়েছে, তারা এমন যেন
আচ্ছাদিত মতি। আপাত দৃষ্টিতে এই আয়াত এখানে অ্যালেগরিক্যাল স্টাইলে কথা বলছে যে তাদের এক্সাম্পল এমন যেন আনটাচড মতি, কিন্তু সূরা আদ-দাহারে বা যেটাকে সূরা ইনসানও বলা হয়, সেখানে জান্নাতের এক নদী সালসাবিলের উল্লেখ আছে, আর তার তীরে থাকা কিছু মানুষেরও যে তারা এমন যেন ছড়িয়ে থাকা মতি। এখন এই আয়াত নিজের মধ্যে এক খুবই গভীর রহস্য রাখে। আমি জানি না সেই মানুষগুলো সুন্দর মতির মতো এক এক্সাম্পল হবে, নাকি আসলেই তারা মতির তৈরি হবে, যেমনটা ছিল ইয়াকুতের তৈরি সেই ঘোড়াটা যেটা জান্নাতের সর্বদিকে উড়ে বেড়াচ্ছে। আই হ্যাভ নো আইডিয়া। আবার হাদিসেও মতির উল্লেখ এমনভাবে আসছে যে তা অ্যালিগরিক্যালও হতে পারে, আবার লিটারেরও। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোকের কথাও বলেছিলেন যারা জাহান্নাম থেকে এমনভাবে বের হবে যেন জ্বলে পুড়ে যাওয়া কোনো কয়লা। তারপর সেই মানুষগুলোকে এমন এক নহরের কিনারায় ফেলে দেওয়া হবে যার নামটাই হলো মাহুল হায়াত, অর্থাৎ আবে হায়াতের নহর, জীবনের পানির নহর। আর হাদিসে আসছে যে সেই মানুষগুলো সেই ঝর্ণার কিনারায় এমনভাবে উদ্গত হবে যেমন পানি বয়ে যাওয়ার পর সবুজ ঘাস উদ্গত হয়, আর তখন তাদেরকে দেখতে এমন লাগবে যেমনটা মতি হয়ে থাকে। তাদের ঘাড়ে কোনো এক প্রকারের একটা চিহ্ন থাকবে, আর লোকেরা তাদেরকে এ কথা বলে চিনে নেবে যেই মানুষগুলো আল্লাহর আজাদকৃত গোলাম। এখন সেই মানুষগুলোকে মতির মতো চমকাতে দেখতে পাওয়া যাবে, নাকি আসলেই মতিতে ট্রান্সফর্ম হয়ে যাবে? দ্যাট উইল বি সামথিং বিউটিফুল টু বি হোল্ড। একইভাবে জামে তিরমিজির একটা হাদিস যা হযরত ঈসা আলাইহিসসালামকে নিয়ে, যে যখন ঈসা আলাইহিসসালাম দামেস্কে থাকা এক মিনারে অবতরণ করবেন, তো তখন তিনি গেরুয়া কালারের কোনো একটা পোশাক পরে থাকবেন, আর তিনি দুই ফেরেশতার বাহুতে নিজের হাত রেখে থাকবেন। যখন হযরত ঈসা আলাইহিসসালাম নিজের মাথা ঝোঁকাবেন, তো তখন তার চুল থেকে পানি টপকে পড়বে, আর যখন তিনি নিজের মাথা তুলবেন, তো তখন মতির মতো পানির ফোঁটা পড়তে থাকবে। এখন সেই ফোঁটা মতির মতো চমকাতে থাকা পানি হবে, নাকি আসলেই সেগুলো মতির হবে? দ্যাট উই ডোন্ট নো। এই হাদিসগুলোতে মতির সাথে শুধুমাত্র তুলনা করা হচ্ছে, নাকি আসলেই সেগুলো মতির হবে, এই বাস্তবতা তো স্রেফ আল্লাহই সবচেয়ে ভালো জানেন। কিন্তু বাকি হাদিসগুলোতে যথেষ্ট ক্ল্যারিটি সহ আসল বাস্তবিক ফিজিক্যাল মতির কথা বলা হচ্ছে। যেমন সিদরাতুল মুনতাহার গাছ মতি আর ক্রিস্টালসে ট্রান্সফর্মড হয়ে গিয়েছিল। এরপর জান্নাতের গম্বুজ মতির তৈরি, জান্নাতের নুড়ি কাঁকর মতির তৈরি। তারপর জান্নাতে নবী আলাইহিসসালাম এমন একটা ঘরও দেখেছিলেন যেটা তৈরি তো হয়েছিল সলিড মতি দিয়ে, কিন্তু ভিতর থেকে তা ছিল পুরোপুরি ফাঁকা। আর সেই ঘরের লম্বা দিকটা নবী আলাইহিসসালাম খাস করে বলেছিলেন যে সেই ঘর লম্বাতে খুবই আজিম। তারপর একবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আলাইহিসসালামের জন্য খাদ্য নিয়ে এসেছিলেন। তো জিবরাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে ওনাকে জান্নাতে এমন এক ঘরের কথা বলে দিন যে সেই ঘর ইয়াকুত আর মতির ঝালরের মতো। আর এই মতিরই জান্নাতের পর আবারও আমাদের দুনিয়াতেও থাকার কথা আল্লাহ বলে দিয়েছেন সূরা রহমান, যে তিনিই হলেন সেই রব যিনি দুই সমুদ্রকে চালিয়ে দিয়েছেন, যাদের মাঝে রয়েছে একটা বাঁধা, একটা আড়াল, আর এই দুই থেকেই বের হয় মতি আর প্রবাল। আর এখান থেকে শুরু হচ্ছে কাহিনী সমুদ্র থেকে বের হয়ে আসা মতির। আমাদের দুনিয়ার মতি হলো সেই মূল্যবান জিনিস যা কোনো ঝিনুকের মধ্যে তৈরি হয়। আমি আপনাদেরকে বলেওছিলাম এমনিতে মতি ক্যালসিয়াম কার্বনেটের তৈরি, কিন্তু এর অ্যাটমস সম্পূর্ণরূপে ক্রিস্টালসের মতো এক বিউটিফুল ইন্ট্রিকেট ম্যানারে একে অপরের সাথে জুড়ে থাকে। প্রাকৃতিকভাবে তৈরি হওয়া মতি খুবই রেয়ার, খুবই প্রেসিয়াস হয়ে থাকে। শত শত পার্ল ওয়েস্টারকে খুলতে হয়, তার ভিতরে থাকা প্রাণটিকে হত্যা করতে হয়, তারপর শেষ পর্যন্ত হয়তো একটা মতি বের হয়। আর হাজার হাজার বছর ধরে এমনটাই হয়ে আসছে। 3 বা 4 টন ঝিনুক খুললে 3টে অথবা 4টেই মতি বের হয়। আর এই হলো সেই কারণ যে একটা সলিড মতি ইনফ্যাক্ট কয়েক কোটি টাকা মূল্যের হতে পারে। যখন 1917 সালে পিয়ার কার্টিয়ার নিউ ইয়র্কে জুয়েলারির একটা গোটা স্টোর কিনেছিলেন, আপনারা জানেন পিয়ার কার্টিয়ার তার কী মূল্য দিয়েছিলেন? স্রেফ 2টো মতি। কিন্তু সেই 2 মতির মূল্য আজকের হিসাবে পাকিস্তানি 35 কোটি টাকা। ইয়াকুতের মতো মতিও মানুষের চোখে এক চমক সৃষ্টি করেছে, ট্রেজারের ভালোবাসার চমক। আজ থেকে 1500 বছর আগে শ্রীলঙ্কাতে এক কিতাব লেখা হয়েছিল মহাভিমসা। এখন এমনিতে এই কিতাব গৌতম বুদ্ধের শ্রীলঙ্কা ভিজিট নিয়ে লেখা, কিন্তু এই কিতাবে প্রাচীন শ্রীলঙ্কান বাদশাদের কিছু কথাও লেখা আছে। আর এমনই এক ঘটনা হলো 2য় শতাব্দীতে শ্রীলঙ্কাতে বসবাসকারী এক বাদশা দেবন আম্পিয়াকিসা,
যে কিভাবে দেবন ইন্ডিয়ার এক বিশাল বড় মহারাজা সম্রাট অশোককে 8টা ভিন্ন ভিন্ন প্রজাতির মতির এক ট্রেজার সিন্ধুকে বন্ধ করে উপহার হিসেবে প্রেরণ করেছিলেন। তারপর মার্কো পোলো নিজের সফরনামায় ইন্ডিয়ার মালাবার রিজিয়নের এমন এক বাদশার উল্লেখ করেছে যে নিজের গলায় 108টা মতি আর ইয়াকুতের একটা হার পরিধান করত। এই হার মালাবারের রাজাদের মধ্যে বংশ পরম্পরায় শিফট হয়ে চলে আসছিল, আর একে গলায় পড়ে থাকা রাজা প্রত্যেক সকালে আর সন্ধ্যায় 108টা প্রার্থনা করত। এখন আমি জানি না এই কথা শুনে আপনাদের মনে কোন ইমেজ তৈরি হচ্ছে, কিন্তু যদি দেখা যায় এই হার কোনো এক প্রকারের তসবিহ বলে মনে হচ্ছে, যাতে 108টা মতি আর ইয়াকুত গাঁথা ছিল। কিন্তু মতির যে কাহিনী আমি আপনাদেরকে নিশ্চিত রূপে জানাতে চেয়েছিলাম, তার জন্য আবারও একবার আপনাদেরকে আমার সাথে 15th সেঞ্চুরির আমাজনে যেতে হবে, হিস্প্যানিক কনকুইস্টাডোরসদের সাউথ আমেরিকাতে। এই ঘটনা ঘটেছিল আজ থেকে 500 বছর আগে, আর এটাকে যে লিখেছে তার নাম হলো গার্সিলা ডেলা বেগা। আর ডেলা বেগা এই ঘটনাকে নিজের চোখে দেখেছিল। 15th সেঞ্চুরির কনকিস্টাডোর্স যখন আমাজনের জঙ্গলসমূহে পৌঁছালো, তখন তারা জানতে পারলো যে ভেনেজুয়েলার উপকূল বেসিক্যালি এক পার্ল বেল্ট, অর্থাৎ ভেনেজুয়েলার উপকূলের সমুদ্রের নিচে মতিপূর্ণ ঝিনুক বিছিয়ে রয়েছে। তাই সেখান থেকে তারা বহু পরিমাণে মুক্ত বের করে ইউরোপ আর স্পেনে প্রেরণ করেছিল। কিন্তু 1579 সালে সেই সমুদ্র থেকে একজন দাস মতির একটা জোড়া পেয়েছিল, খুবই সুন্দর চোখের পানির ফোঁটার শেপের দুই মতি, যমজ মতি, দুই ভাই, একই ঝিনুকের গর্ভজাত। এটা ছিল এতটাই সুন্দর আর তুলনাহীন জোড়া যে স্পেনীয়রা এই দুটোর মধ্যে একটার নাম স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে লা প্যারাগ্রিনা রাখলো, অর্থাৎ তুলনাহীন, আর দ্বিতীয়টার নাম রাখলো লা প্যালাগ্রিনা, অর্থাৎ হারিয়ে যাওয়া রূপ, সৌন্দর্য। এই দুই মতি এতটাই সুন্দর ছিল যে যে দাস এই দুটোকে সমুদ্র থেকে বের করেছিল তাকে সেই মুহূর্তেই মুক্ত করে দেওয়া হলো। এই দুই মতির মধ্যেই সেই সমস্ত 7টা কোয়ালিটিজ বর্তমান ছিল: এক বড় সাইজ, এক সিমেট্রিক্যাল শেপ, সুন্দর আর নিষ্কলঙ্ক রং, তার লাস্টার অর্থাৎ চমক, তাদের সারফেস কোয়ালিটি ইত্যাদি। এখন এই দুটো মতি যেহেতু সীমাহীন সুন্দর ছিল, তাই তারা এই জোড়া মতিকে স্পেনের বাদশাহ ফিলিপ টুকে উপহার হিসেবে প্রেরণ করে দিল। আর যখন ফিলিপ এই দুই মতিকে দেখল, তার খুব পছন্দ হলো, আর তখন সে ভাবলো নিজের কন্যার বিবাহে সে তাকে উপহার হিসেবে দেবে। কিন্তু মজার কথা দেখুন, যখন নিজের কন্যার বিবাহের সময় হলো, তখন ফিলিপের মন বদলে গেল, আর তার সাহস হলো না যে এতটা সুন্দর দুই মতিকে নিজের থেকে সে বিচ্ছিন্ন করতে পারে। আর তাই সেই মতি সে সারাটা জীবন নিজের কাছেই রেখে দিল। সে দুটোকে সে নিজের মুকুট আর ট্রেজারের একটা অংশ করে ফেললো। আর পরবর্তী 200টা বছর পর্যন্ত সেই দুই মতি স্পেনের ভিন্ন ভিন্ন বাদশা আর রানীদের তাজ আর গলার অলংকার হয়ে রয়ে গেল। তারপর এমন একটা সময় এলো যে ইউরোপের রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করলো, ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়ে গেল, আর তখন এই দুই মতি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বলা হয় যে একটা মতি লা প্যালেগ্রিনাকে ফ্রান্সের বিপ্লবীরা চুরি করে নিয়েছিল, কিন্তু 40 বছর পর সে আবারও একবার প্রকাশ্যে এলো। কিন্তু ইউরোপ থেকে বহু দূর রাশিয়ার এক রাজকুমারী প্রিন্সেস জিনাইডা ইউসুপোভের গলায়। প্রিন্সেস জিনাইডার পর সেই মতি তার ছেলে ফিলিক্সের হস্তগত হলো। আর তারপর রাশিয়াতেও অবস্থা বিপ্লবের দিকে চলতে শুরু করলো। দেশ বলশেভিকরা দখল করে নিল, আর ইউসুফোভ পরিবারকে রাশিয়া ছেড়ে বিদেশ চলে যেতে হলো। আর তখন ফেলিক্স নিজের অল্প স্বল্প ট্রেজার নিয়ে রাশিয়া থেকে বাইরেতে চলে গেল, কিন্তু সেই পরিবারের কাছে এখন খুবই কম সম্পদ বাকি ছিল। আর তাই জীবনের বাকি কটা বছর ফেলিক্স নিজের অলংকারসমূহ বিক্রয় করে করে কাটিয়ে দিল। কিন্তু এতটা কঠিন পরিস্থিতি হওয়া সত্ত্বেও ফেলিক্সের এতটা সাহস কখনোই হয়নি যে সে লা প্যালেগ্রিনাকে বিক্রয় করে দিতে পারে। কিন্তু শেষ পর্যন্ত 1953 সালে একদিন সে লা প্যালেগ্রিনাকে বিক্রি করে দিল। আর 2015-তে, অর্থাৎ আজ থেকে কয়েক বছর আগে, অলংকারের এক অকশন হয়েছিল, যাতে ওয়ান্স এগেন কোনো এক অজানা খরিদ্দার টেলিফোন করে লা প্যালেগ্রিনাকেও $11 মিলিয়ন খরিদ করে নিল। কিন্তু এর যমজ ভাই লা প্যারেগ্রিনার কী হলো? কিং ফিলিপের পর লা প্যারেগ্রিনা একের পর এক বহু রানীর অলংকার হলো, কিন্তু একদিন শেষ পর্যন্ত লা প্যারেগ্রিনাও স্পেন থেকে বাইরে চলে গেল। আর তারপর বেশ কিছু বড় বড় বাদশা আর রানীদের অলংকারে পরিণত হলো, অর্থাৎ ইংল্যান্ডের রানীর কাছে এলো, আর সর্বশেষে আমেরিকান অ্যাক্ট্রেস এলিজাবেথ টেলরের কাছে চলে এলো। আর শেষ পর্যন্ত যখন এলিজাবেথ টেলরের কালেকশন নিলাম হলো, তো তখন আরও একবার একজন অজানা মানুষ টেলিফোন করে লা প্যারেগ্রিনাকে $11.5 মিলিয়ন ক্রয় করে নিল।
লা প্যালেগ্রিনা আর লা প্যারেগ্রিনা, এই দুই যমজ মতি 500 বছর আগে কোনো একটাই ঝিনুকের গর্ভে জন্ম নিয়েছিল। দুনিয়ার সবচেয়ে সুন্দর মতি, দুই যমজ ভাই, যাদেরকে জমানা একে অপরের থেকে বহু দূরে করে দিয়েছিল, আর ভিন্ন ভিন্ন দেশে থেকে অজানা ক্রেতার হাতে নিলাম হতে থাকলো। এই দুজনের ক্রেতা কে ছিল এ কথা কেউ জানে না, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা হলো এটা, যে কেউ একজন ছিল যেই মতিগুলোর ইতিহাস জানতো, কেউ ছিল যেই দুই মতির সৌন্দর্যকে অ্যাপ্রিসিয়েট করত। আর আমার ধারণা সে ছিল একজন ব্যক্তি যেই দুটো মতিকেই ক্রয় করে 500 বছর পর আবারও তাদেরকে একে অপরের সাথে মিলিয়ে দিল। এই যতগুলো ঘটনা আমি আপনাদেরকে শোনালাম, কোনো একটা কারণে শুনিয়েছি। এই সমস্ত ঘটনা শোনার সময় একটা বিষয় অবজার্ভ করলেন, যে সোনা, ইয়াকুত আর মতি, যখনই মানুষের দৃষ্টি তাদের উপর পড়েছে, তখনই মানুষ তাদের ভালোবাসায় না জড়িয়ে থাকতে পারেনি। আর আমার দৃঢ় বিশ্বাস যে যখনই আমি আপনাদের সামনে এই ট্রেজারের কাহিনী বলে যাচ্ছিলাম, তখনই আপনাদের অন্তরে কোথাও না কোথাও অল্প হলেও নিশ্চয়ই আকাঙ্ক্ষার জন্ম হয়েছে। কারণ তাদের প্রতি ভালোবাসা প্রাকৃতিকভাবেই আমাদের অন্তরে হার্ডওয়্যার্ড হয়ে আছে। সম্পদের ভালোবাসা মানুষের অন্তরে বসে আছে। কারণ এই কথাটাই তো আলে ইমরানের 14তম আয়াতে বলে দেওয়া হয়েছে, যে স্থায়ী করে দেওয়া হয়েছে মানুষের অন্তরে ভালোবাসা সোনার প্রতি, আর চাঁদির প্রতি, আর নারীর, আর সন্তানের, আর ঘোড়ার, আর ফসলের। আর এই হলো সেই কারণ যে জান্নাতেও আমাদের জন্য নিয়ামত আর উপহার, সোনা আর জমুর্দ, মতি আর ইয়াকুতের তৈরি ঘর। এই হলো সেই কারণ যে যেসব জান্নাতের ওয়াদা আমাদের সাথে করা হয়েছে, সেখানকার প্রাসাদগুলোতে সেই সব পারফেক্ট মতির ঝালর ঝুলছে, যাদের মতো স্রেফ দুটো মতি খুঁজে পেতেই ভেনেজুয়েলার গোলামকে আজাদ করে দেওয়া হয়েছিল। সেই সব জমুরদের সব প্রাসাদ, যে জমুরদের ট্রেজার ভরে ভরে কোর্টেজ আমাজন থেকে নিয়ে স্পেনে চলে আসছিল, সেই ইয়াকুতের ঘোড়া আর প্রাসাদ, যাদের জন্য আমাদের এই আলমে নিলাম হচ্ছে, সেই সব ট্রেজারকে হস্তগত করার জন্য মানুষ কত না চক্রান্ত করেছে, আর কত না লড়াইও করেছে। কিন্তু এই সব কিছুই তো আগে থেকেই আমাদের অপেক্ষায় আছে অন্য কোনো এক জগতে। এটা আমাদের পুরস্কার। 30 লক্ষ স্কয়ার কিলোমিটার জুড়ে সুন্দর প্রাসাদ, যার বদলে আমাদেরকে শুধুমাত্র একমাত্র একটাই কাজ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর ওপর স্রেফ একবার অন্তরের অন্তঃস্থলে বিশ্বাস। কারণ এই হলো সেই বাক্য যার বিষয়ে মহান আল্লাহ বলে দিয়েছেন যে এর শেকড় জমিনে আর এর শাখা আসমানে। আমাদের এক কানেকশন, সেই কানেকশন যা উপর আর নিচের মাঝে একটা লিঙ্ক, সেই কানেকশন যা আমাদেরকে ক্রিস্টালসের সেই দুনিয়ায় আবারও ফিরিয়ে নিয়ে যাবে। সেই দুনিয়া যেখান থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল, বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, ঠিক সেই দুই মতির মতো, যারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আর এই কলমা আমাদেরকে আবারও সেই দুনিয়াতে ফিরিয়ে নিয়ে যাবে, আরও একবার তার সাথে আমাদেরকে মিলিয়ে দেবে। যেমনভাবে সেই দুই মতি এক হয়ে গিয়েছিল, এই কলমা আমাদেরকে নিয়ে যাবে সেই সুন্দর গাছের নিকটে আবাদ ক্রিস্টালসে পূর্ণ এক দুনিয়াতে, যে যার রঙগুলোর সৌন্দর্যকে দুনিয়ার কোনো মাখলুক কখনো বর্ণনা করতেই সক্ষম নয়।